সবাইকে ধন্যবাদ আমার নিয়মিত ভিডিও ব্লগ দেখার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে সামনে জুলাই সনদ ঘোষিত হবে, সেই জুলাই সনদকে কোনো কোনো ক্ষেত্রে সংবিধানের অর্থাৎ বাংলাদেশের যে প্রচলিত সংবিধান রয়েছে সংবিধানের উপরে স্থান দেওয়ার কথাবার্তা বলা হচ্ছে। আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। সত্যি কথা বলতে কি, রাষ্ট্রের কোনো ডকুমেন্ট বা আইন সংবিধানের চেয়ে বড় বা গুরুত্বপূর্ণ হতে পারে না। কেননা সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এবং সংসদ যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন পাশ করে, সর্বোচ্চ আইন আদালত সেটি বাতিল করতে পারেন। বাংলাদেশের সংবিধানের 7-2 অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ অর্থাৎ ইনকনসিস্টেন্ট হয়, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। কিন্তু জুলাই সনদের যে খসড়া সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে মনে হচ্ছে এটাকে সংবিধানের উপরে স্থান দেওয়ার অভিপ্রায় রয়েছে। পাঠকের হয়তো বা মনে থাকবে, বা যারা শ্রোতা আছেন তাদের মনে থাকবে, গত বছরের জুলাই অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই অভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতির দাবি ওঠে, যাতে ভবিষ্যতে কেউ ওই অভ্যুত্থান নিয়ে প্রশ্ন না তুলতে পারে। কেননা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শুরু থেকে এই অভ্যুত্থানকে মার্কিন অর্থায়নে জামাত শিবিরের রাষ্ট্রবিরোধী কাজ হিসেবে দাবি করে আসছে, যে কারণে অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি এবং সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সংগঠিত করলেন, তারা দ্রুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি করছিলেন। গত বছরের 31শে ডিসেম্বর, আমি যদি ভুল না করে থাকি, বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির কর্মসূচিও দিয়েছিলেন। কিন্তু এর আগের রাতেই সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। অবশেষে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমরা জানি, এই মাসের 5ই অগস্ট প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ারও অভিপ্রায় ব্যক্ত করা হয়। জুলাই সনদ মূলত ওই ঘোষণাপত্রেরই একটি ধারাবাহিকতা। এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অঙ্গীকার, যা পূরণে তারা বাধ্য থাকবে। কিন্তু প্রশ্ন হলো, কোনো একটি নির্দিষ্ট ডকুমেন্ট তৈরি করে রাজনৈতিক দলগুলোকে তা মানতে বাধ্য করা যায় কি না, এবং যেসব বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয়নি বা জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সকল দল যে বিষয়ে একমত হয়নি, সেগুলো কিভাবে বাস্তবায়িত হবে। জুলাই ঘোষণাপত্রের যে খসড়াটি সংবাদ মাধ্যমে এসেছে, সেখানে বলা হয়েছে, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেক্ষেত্রে এই সনদের বিধান, প্রস্তাব অথবা সুপারিশ প্রাধান্য পাবে। বাস্তবতা হলো, দেশের সংবিধান প্রশ্নের ঊর্ধ্বে নয়, বরং তার যে কোনো বিধান আদালতে চ্যালেঞ্জযোগ্য। যেমন আদালত সংবিধানের 5ম সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন, আদালত সংবিধানের 13 সংশোধনীও বাতিল করে দিয়েছেন, এবং এই রায়ের আলোকে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৎকালীন সময়ে বাতিল করা হয়। আবার সেই আদালতই 13 সংশোধনী বাতিলের রায়কে অবৈধ বলে রায় দিয়েছে, এবং রিভিউতে রায়ের পূর্ণাঙ্গ নিষ্পত্তির পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরবে বলে আমরা ধারণা করতে পারি।
তার মানে সংবিধানের কোনো বিধানই চিরকালীন নয় বা সংশোধন বা পরিবর্তন অযোগ্য নয়। সুতরাং জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া এবং এর কোনো বিধান বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে জুলাই সনদ প্রাধান্য পাবে বলে যে বিধান করা হয়েছে সেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় কি? সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, তার উপরে কোনো আইনের স্থান হতে পারে না। প্রস্তাবিত জুলাই সনদে বলা হয়েছে এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো চূড়ান্ত মীমাংসার এখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে। সংবিধানের ক্ষেত্রেও এ বিধান রয়েছে। সুপ্রিম কোর্টে বলা হয় সংবিধানের অভিভাবক, যে কারণে বিধানের কোনো সংশোধনী উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু তারপরও কোনো আইন বা ডকুমেন্টকে সংবিধানের থেকে বড় ঘোষণার সুযোগ নেই। প্রস্তাবিত জুলাই সনদের প্রতিটি বিধান, প্রস্তাব এবং সুপারিশ সাংবিধানিক এবং আইনগতভাবে বলবৎ থাকবে গণ্য করে এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে বিধান করা হয়েছে। এ বিধানটিও ভবিষ্যতে চ্যালেঞ্জড হতে পারে। প্রস্তাবিত সনদে আরও বলা হয়েছে জুলাই জাতীয় সনদ 2025-এর যে সকল প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়িত করবে। ভাষা, নাগরিকত্ব, সংবিধানের মূলনীতি, মৌলিক অধিকার, সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থানীয় কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা, তত্ত্বাবধায়ক সরকার সহ 84টি বিষয়ে জুলাই সনদে স্থান পেয়েছে। এর মধ্যে সবগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিতর ঐক্যমত্য হয়নি। প্রশ্ন হচ্ছে, ঐক্যমত না হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন কি করে হবে? নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, স্বাধীন পুলিশ কমিশন গঠন ছাড়া অধিকাংশ সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংসদের অনুমোদন লাগবে। তাছাড়া কোনগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ সেটি কে ঠিক করবে এবং কিভাবে তা নির্ধারিত হবে বলে প্রশ্ন ওঠার অবকাশ রয়েছে। এদিকে রাজনৈতিক দলগুলোরও ভিন্নমত রয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সংস্কার কার্যক্রমের ভার তারা নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেবেন না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে, গণপরিষদ গঠিত হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ কার্যকর করতে হবে। জনাব নাহিদ যদি মনে করেন যে নির্বাচিত সরকার সংস্কার ও সনদ বাস্তবায়ন করবে না, তাতে মনে হতে পারে তিনি বা তারা হয়তো জানেন যে আগামীতে কারা সরকার গঠন করবে। যারা সরকার গঠন করবে বলে তারা ধারণা করছেন তাদের উপর এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি বা নাগরিক পার্টি সেভাবে ভরসা রাখতে পারছে না। কিন্তু নির্বাচিত সংসদের উপর অনাস্থা মানে জনগণের ম্যান্ডেটকে সরাসরি অস্বীকার করা। তাছাড়া অন্তর্বর্তীকারী সরকারকে যদি সংস্কার কার্যক্রম এবং জুলাই সনদে থাকা বিষয়গুলো বাস্তবায়ন করতে হয় তাহলে কতদিন লাগবে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভবপর হয়ে উঠবে কিনা সে বিষয় নিয়েও সন্দেহ দেখা যায়। জুলাই সনদে যেসব সংস্কারের কথা বলা আছে সেখানে সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকা বিষয়গুলো একটি অনির্বাচিত সরকার কিভাবে করবে সেটিও একটি বড় প্রশ্ন। ফলে জুলাই সনদকে যদি আমরা সংবিধানের মতো করে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয় তাহলে এখানে সকল দলকে যুক্ত করতে হবে। কেউ যদি যৌক্তিকভাবে আপত্তি জানায় এবং এতে স্বাক্ষর না করে তাহলে এর পরিণতি হবে সেটা নিয়েও বিরাট প্রশ্ন দেখা দিবে। একইভাবে পরবর্তী সংসদ এই সনদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবে সেটি বলার এখতিয়ারও অন্তর্বর্তী সরকার বা রাজনৈতিক দলগুলোর নেই। কারণ জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, জনগণ যাদেরকে দায়িত্ব দেবে, জনগণের প্রতিনিধি হিসেবে তারা কোনো বিষয়ে একমত হবেন বা হবেন না, এই সময়ে বাংলাদেশের দাঁড়িয়ে সেটি বলার সুযোগ নেই। তবে এটা ঠিক, কিছু জায়গায় কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া নির্বাচন এবং সরকার গঠিত হলে
রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটিও অর্জিত হবে না। ফলে জুলাই সনদ নিয়ে কি হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আশা করি অবিলম্বনে এ বিষয়ে একটি মানে সুস্পষ্ট এবং উল্লেখযোগ্য সমাধানে আমাদের বর্তমান সরকার পৌঁছাতে পারবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং জনগণের উন্নয়নে যে বিষয়গুলা গ্রহণযোগ্য হবে সে বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে বলেই আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য।